বেরিয়ে যা তুই বাড়ি থেকে। আমি আবার বিয়ে করেছি, ওর সাথেই আমি থাকবো। তোমাকে আমার দেখলেই ঘেন্না লাগে, তাই আমি আবার বিয়ে করেছি। তোমার আর তোমার এই ছেলের দায়িত্ব আমি আর নিতে পারবো না। এ কি বলছো তুমি? ও তোমার ছেলে। আমি আর পারছি না এই বোঝা আমার একার। কিন্তু আমরা কোথায় যাব? সেটা তোমার ব্যাপার। একবারও তাকিয়ে দেখেছিস তোকে কিরকম বিশ্রী দেখতে? তোমার সাথে আমি আর সংসার করতে পারবো না, তোমাকে দেখলেই আমার ঘেন্না করে। তাই আমি দ্বিতীয় বিবাহ করলাম। সে অনেক আধুনিকা, অনেক স্মার্ট এবং তাকে দেখতে অতীব সুন্দরী। তাই তুমি তোমার ওই ছেলেকে নিয়ে আমার বাড়ি থেকে চলে যাও, তোমার কোনো জায়গা হবে না। কি দিতে পেরেছো তুমি আমাকে? এখন তো শুধু ছেলেকে নিয়েই থাকো। চেহারা যা করেছো, তোমাকে নিয়ে আমি আর সমাজে বেরোতে পারি না, আমার অফিসে যেতে পারি না। তাই আমি আবার বিয়ে করলাম। বন্ধুরা, বিয়ের কয়েক বছর হয়ে গেলে কি ভালোবাসা একেবারে শেষ হয়ে যায়? তখন কি সেই বউকে আর দেখতে ইচ্ছে করে না? যে বউকে ভালোবেসে বিয়ে করা হয় সেই বউকে কয়েক বছর পরে আর ভালো লাগে না, তাকে দেখতে দেখতে চোখ একেবারে পচে যায়। তখন নতুন নতুন মেয়ের সান্নিধ্য পেতে চায় সেই পুরুষ। আজকে এমন একটা ঘটনা আপনাদের বলবো বন্ধুরা, যে ঘটনায় একটা মেয়েকে, এক গৃহবধূকে তাচ্ছিল্য করেছিল তার স্বামী, কিন্তু শেষমেশ সে যা করে দেখালো বন্ধুরা, সেটা শুনলে আপনারা কল্পনাও করতে পারবেন না। তাহলে চলুন আজকের ঘটনা শুরু করি। উত্তর কলকাতার একটি ছোট বাড়িতে থাকতো অর্পিতা এবং সুমিত। প্রথম প্রথম সমস্ত কিছু ভালোই চলছিল, কিন্তু বিয়ের কয়েক বছর পরেই শুরু হলো সুমিতের তাচ্ছিল্য। সেদিন অর্পিতা ভাতের থালাটা নিয়ে সুমিতের সামনে এসে বলল, ভাতটা খেয়ে নাও। কিন্তু ঘড়িতে তখন বেজেছিল রাত 10টা। সুমিত ডাইনিং টেবিলের চেয়ারে বসে এক মনে ফোন টিপছিল। অর্পিতার হাতের চুড়ির শব্দে ও একবার চোখ তুলে তাকালো, তারপর খুব তাচ্ছিল্যের সাথে বলল, এই সব সেদ্ধ সেদ্ধ খাবার রোজ ভালো লাগে না অর্পিতা। 10 বছর হয়ে গেল রান্নার হাতটা তোমার একটুও শোধরালো না। অর্পিতা থমকে গেল। ও জানে আজও খুব যত্ন করে মাছের কালিয়াটা রেঁধেছে। ও শান্ত স্বরে বলল, তুমি তো কাল বললে শরীরটা ভালো নেই, তাই হালকা করে রাঁধলাম। আজ অফিস থেকে ফিরতে এত দেরি হলো কেন? অফিস থেকে ফিরবো নাকি অন্য কোথাও যাব সেটা নিয়ে তোমাকে জবাবদিহি করতে হবে নাকি? তোমার কাজ ঘর সামলানো, সেটা সামলাও। সুমিতের গলার স্বর শুনে মনে হলো যেন কোনো কর্মচারীকে ধমকাচ্ছে। 10 বছর আগে এই মানুষটাই অর্পিতার হাত ধরে বলেছিল, তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত চলে না। আজ সেই ভালোবাসার ছিটে ফোঁটাও নেই। সুমিত গপ গপ করে 2-4 গড়াস খেয়ে হাত ধুয়ে উঠে পড়ল। ডাইনিং রুম থেকে সোজা বেডরুমে গিয়ে ও আলমারি খুলল। অর্পিতা পেছন পেছন ঘরে ঢুকে দেখল সুমিত ওর নীল রঙের ট্রলি ব্যাগটা বের করছে। কোথাও যাচ্ছ নাকি এই রাত্রেবেলায়? কিন্তু কোথায় যাচ্ছ? অর্পিতার গলায় উৎকণ্ঠা। হ্যাঁ, এখন যাব না, কালকে যাব। কাল ভোরে অফিসের কাজে শিলিগুড়ি যাব। 3-4 দিন থাকবো ওখানে, মিটিং আছে, সাইট ভিজিট। সুমিত কথাগুলো বলছিল, কিন্তু অর্পিতার চোখের দিকে একবারও কিন্তু তাকাচ্ছিল না। ও দ্রুত হাতে ওর দামি ঘড়ি, পারফিউম আর কয়েকটা ব্র্যান্ডেড শার্ট ব্যাগে ভরছিল। অর্পিতা এগিয়ে গিয়ে ব্যাগটা গুছিয়ে দিতে চাইল। দাঁড়াও, আমি ওষুধগুলো আর ইনহেলারটা দিয়ে দিই। শিলিগুড়ির দিকে যাচ্ছ যদি পাহাড়ে ঘুরতে যাও, তোমার তো আবার শ্বাসকষ্ট আছে যদি বেড়ে যায়। সুমিত এক ঝটকায় অর্পিতার হাতটা সরিয়ে দিল। রেখে দাও তোমার আদিক্ষেতা, আমি সব নিয়েছি। আর শোনো, ওখানে নেটওয়ার্ক খুব খারাপ থাকবে, আমাকে ফোন করার একদম দরকার নেই, দরকার পড়লে আমিই করব। পরের দিন ভোর 5টায় সুমিত বেরিয়ে গেল। খোকা তখন ঘুমে বিভোর। যাওয়ার সময় সুমিত একবারও ছেলের কপালে হাত রাখল না, এমনকি অর্পিতাকেও পর্যন্ত বলে গেল না। অর্পিতা জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে দেখল ট্যাক্সিটা পাড়ার মোড়ে অদৃশ্য হয়ে গেল। ওর বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগছিল। পরের 4টে দিন অর্পিতার কাছে ছিল এক একটা যুগের মতো। সুমিতের ফোন সুইচড অফ, হোয়াটসঅ্যাপে মেসেজ যাচ্ছে কিন্তু ব্লুটিক পড়ছে না। অর্পিতা ভেবেছিল কাজ শেষ করে সুমিত নিশ্চয়ই ফোন করবে, কিন্তু 4 দিন পর সকাল 10টা নাগাদ যখন অর্পিতা রান্নাঘরে খোকার জন্য টিফিন বানাচ্ছিল, তখন ওর ফোনটা বেজে উঠল। সুমিতের কলিগ বিকাশের স্ত্রী মল্লিকার ফোন। অর্পিতা, তুমি কি ফেসবুকে আছো? একবার সুমিতের প্রোফাইলটা দেখো তো। তখন অর্পিতা বলল, প্রোফাইল? হ্যাঁ, মানে ফেসবুক আমার আছে, কিন্তু প্রোফাইলে কি দেখব? আরে দেখো না, যা বলছি দেখো। অর্পিতা হাত ধুয়ে ফোনটা নিল। ফেসবুক অ্যাপটা খুলতে স্ক্রিনে ভেসে উঠল এক ভয়াবহ দৃশ্য। সুমিত
একটা স্ট্যাটাস দিয়েছে, নিউ লাইফ নিউ বিগিনিং, সঙ্গে 4টে ছবি। একটা ছবিতে সুমিত বরের সাজে বিড়িতে বসে আছে, পাশে চন্দন মাখা টকটকে লাল বেনারসি পরা এক সুন্দরী তরুণী, দুজনের গলায় রজনীগন্ধার মালা। অন্য একটা ছবিতে সুমিত ওই মেয়েটির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে। ছবি লোকেশন দেওয়া আছে শিলিগুড়ি গ্র্যান্ড রিসর্ট। অর্পিতার হাতের ফোনটা ঝনঝন করে মেঝেতে পড়ে গেল, স্ক্রিনটা ফেটে কয়েক টুকরো হয়ে গেল। ওর মাথাটা বনবন করে ঘুরছিল। ওপাশ থেকে তখনও ফোনে ছিল মল্লিকা। সে তখন বলে উঠল, কি হয়েছে, কি হয়েছে অর্পিতা? তুমি কথা বলছো না কেন? অর্পিতা, তুমি কি দেখলে? এগুলো কি করে হলো অর্পিতা? তুমি কিছুই জানতে না, নাকি তুমি সবই জানতে? যাই হোক অর্পিতা, তুমি নিজেকে সামলাও, তোমাকে কেস ফাইল করতে হবে। কিন্তু তখন অর্পিতা বলল, কি করে কেস ফাইল করব দিদি? কি করব আমি কেস ফাইল করে? মানুষটি তো আমাকে ছেড়ে চলেই গেছে। আর কেস ফাইল করে কিছুই হবে না দিদি। আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়নি। আসলে আমি গরিব ঘরের সন্তান তো, সাধারণ মানুষ, সাধারণ মেয়ে, তেমন কিছুই বুঝি না। ওই ভগবান একটু দেখতে সুন্দর দিয়েছিল, তাই সেই প্রেমে পড়েছিল সুমিত। কিন্তু সেই প্রেম কবে জানলা দিয়ে পালিয়ে গেছে। আমাকে নাকি তার এখন দেখলে ঘেন্না লাগে, বুঝেছো? আসলে ছেলেকে মানুষ করছি তো, নিজের দিকে সময় দেওয়ার একদমই সময় পাই না। তাই আমার চেহারা নাকি এখন আর তার ভালো লাগে না। আমি অ্যালিমনি ক্লেম করব, কি করে করব বলতে পারো? আমার যে কিছুই নেই, আমার যে রেজিস্ট্রি কোনো সার্টিফিকেট নেই, কিছুই নেই। সুমিত সমস্ত কিছুই জানতো। আমাকে বোকা পেয়ে আমাকে একেবারে ঠকিয়ে দিল। কাজটা কেউ ঠিক করলো? কিন্তু তখন মল্লিকা বলে উঠল, আচ্ছা আচ্ছা বুঝলাম, এটা তো খুব বড় ভুল তুমিও করে ফেলেছো। তোমাদের তো রেজিস্ট্রি করা উচিত ছিল। কিন্তু যাই হোক, তোমার ছেলে তো তার সন্তান। তোমাদের নিশ্চয়ই সামাজিক মতে বিবাহ হয়েছে। তুমি চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারো। তুমি ভেঙে পড়ো না। অর্পিতা কোনো কথাই বলতে পারছিল না। অর্পিতা ফোনটা নিজে থেকেই কেটে দিল। ওর মাথাটা বনবন করে ঘুরছিল। যে মানুষটা 4 দিন আগে এই ঘরে খেয়ে বেরোলো, সে আজ অন্য কারোর স্বামী। এই কি তবে সেই অফিসের কাজ? অর্পিতার শরীরে কোনো শক্তি ছিল না। ও দেওয়ালে ঠেস দিয়ে মেঝেতে বসে পড়ল। কোনো চিৎকার বেরোলো না ওর গলা দিয়ে। শুধু মনে পড়ল 7 বছর আগে খোকা যখন জন্মেছিল, সুমিতর কপালে চুমু খেয়ে বলেছিল, তুমি আমার লক্ষ্মী বউ, তোমার মতো সুন্দরী বউ আমি কোনোদিনও পাবো না। আর তুমি আমাকে ছেলে দিয়েছো। আমি যে আরো তোমাকে বেশি বেশি করে ভালোবাসবো। কিন্তু সে ভালোবাসা যে খড়কুটোর মতো উড়ে গেল। অর্পিতা বেশিক্ষণ বসে রইল না। ও জানতো প্রতিবাদ করার সময় এটা নয়। সুমিতকে একটা ফোন করারও প্রয়োজন বোধ করলো না। ও সোজা উঠে নিজের আলমারি খুলল। বিয়ের সময় বাবার দেওয়া সে পুরনো ট্রলিটা বের করলো। সুমিতের দেওয়া একটা গয়না বা একটা শাড়িও ছোবে না। নিজের বাপের বাড়ি থেকে আনা কয়েকটা সুতির শাড়ি আর খোকার কয়েকটা জামা কাপড় একটা ছোট ব্যাগে ভরে নিল। খোকা স্কুল থেকে ফিরে আসতেই ওকে জড়িয়ে ধরল অর্পিতা। খোকা অবাক হয়ে বলল, মা, আমরা এখন কোথায় যাব? আমরা এক জায়গায় যাব রে, তোর দাদুর বাড়ি যাব। অর্পিতার গলায় পাথর চাপা দেওয়া কাঠিন্য। বাবা আসুক তারপরে যাব? খোকার এই প্রশ্নে অর্পিতার চোখে প্রথম এক ফোঁটা জল এলো। ও চোখের জল মুছে বলল, তোর বাবা আর আসবে না খোকা। আমাদের যা যা ছিল সব এখানেই শেষ। বিকেলে রোদে যখন অর্পিতা বাড়ির গেটে চাবি দিয়ে বেরিয়ে এলো, তখনও একবারও পেছন ফিরে তাকালো না। 10 বছরের মায়া, আবেগ আর সাজানো ঘর সবই লোহার গেটের ওপাশে বন্দি হয়ে রইল। ওর সামনে এখন শুধুই অন্ধকার আর একলা লড়াইয়ের পথ। বিকেলের মরা রোদ যখন রাস্তায় দীর্ঘ ছায়া ফেলছে, অর্পিতা তখন খোকার হাত ধরে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। ট্রেনের ঝকঝক শব্দে ওর বুকের ভেতরটা কেঁপে উঠল। এই সেই স্টেশন যেখান থেকে 10 বছর আগে কপালে চওড়া সিঁদুর আর দুহাত ভর্তি শাখা পলা নিয়ে ও সুমিতের ঘর করতে গিয়েছিল। আজ সেই সিঁদুরটুকুও যেন কপালে আগুনের মতো জ্বলছে। বাপের বাড়ি পৌঁছাতে রাত হয়ে গেল। রানাঘাটের ছোট একতলা বাড়িটার কলিং বেল বাজাতেই অর্পিতার মা দরজা খুললেন। মেয়ের আলুথালু বেশ আর নাতির শুকনো মুখ দেখে ওনার বুকটা ধক করে উঠল। পেছন থেকে বাবা চশমাটা ঠিক করতে করতে এগিয়ে এলেন। অর্পিতা, এই সময় সুমিত আসেনি? বাবার প্রশ্নে অর্পিতা কোনো উত্তর দিল না, শুধু ফোনটা এগিয়ে দিল তার বাবার হাতে। সেই ফেসবুকের ছবিগুলো দেখে বৃদ্ধ বাবার হাতে লাঠিটা ঠক করে মেঝেতে পড়ে গেল। মা শুধু ডুকরে কেঁদে উঠল,
ওরে পোড়া কপালি, এ কি সর্বনাশ হলো তোর! অর্পিতা এক ফোঁটা জলও ফেলল না। ও ধীর স্থিরভাবে তাতানকে খেতে দিয়ে শুইয়ে দিল। ওর ভেতরের কান্নাটা বোধহয় পাথর হয়ে গেছে। ও জানতো রানাঘাটের এই ছোট শহরে খবর ছড়াতে 24 ঘন্টাও লাগবে না। পাড়ার লোকের কানাঘুষো, আত্মীয়দের বাঁকা চাউনি সবই ওকে সইতে হবে। কিন্তু ওই রাতেই ও একটা শপথ নিল, চোখের জল ফেলেও নিজের লড়াইটা হারাবে না। সুমিত ভাবছে অর্পিতা অসহায়, ও একা থাকতে পারবে না। ও ভেবেছে অর্পিতা কান্নাকাটি করে ওর পায়ে ধরবে, ফোন করবে, কত কিছু করবে। কিন্তু ও তো কিছুই করলো না। ঠিক 2 দিন পরে উল্টে সুমিতের ফোন এলো। অর্পিতা ফোনটা ধরতেই ওপাশ থেকে সুমিতের সেই পরিচিত তাচ্ছিল্য ভরা স্বর ভেসে এলো। আসলে সে নিজেকে বড় প্রমাণ করার জন্য, তৃপ্তি নেওয়ার জন্য ফোনটা করেছিল। সুমিত বলল, দেখলাম তো বাড়ি ছেড়ে চলে গেছো, ভালোই করেছো। অশান্তি কম হবে। আমি শিলিগুড়ির ফ্ল্যাটে রিনার সাথে থাকবো ভাবছি। আর শোনো, আমাদের তো রেজিস্ট্রি ম্যারেজ হয়নি, তাই কিছুই আর করার নেই। কিন্তু ওটা লিখিত পড়িত কিছু তো করতে হয়। তাই উকিলের সাথে আমি কিছু কথা বলেছি। আর একটা কাগজ সে তৈরি করবে, সেখানে তুমি সইটা করে দিও। আর হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি আমার ছেলের জন্য অনেক খোরপোশ দেব। তোমাদের কোনো সমস্যা হবে না। অর্পিতা শান্ত গলায় বলল, খোরপোশ? 10 বছরের বিশ্বাস ভাঙার দাম কত ঠিক করেছো মিস্টার সুমিত। আর শোনো, আমি কোনো সই কোনো কিছুই করব না। আমি তো তোমাকে মুক্তি দিয়েই দিয়েছি। তোমার এত কিসের চিন্তা? কোনো কিছু তো আমাদের লিগ্যাল ডকুমেন্টস নেই, তাই তোমার চিন্তা করতে হবে না। আমি তোমাকে কোনোভাবেই টর্চার করব না। কিন্তু হ্যাঁ, আমি ভগবানের উপরে সমস্ত কিছু ছেড়ে দিয়েছি। আমি যদি এই এত বছরের জীবনে কোনোদিনও কোনো পাপকর্ম না করে থাকি, তো ভগবান তোমাকে দেখবে সুমিত। আমার আর কিছুই বলার নেই। আর কখনো ভুল করেও আমার এই নাম্বারে ফোন করো না, কখনো না। সেই বলে অর্পিতা ফোনটা কেটে দিল। কিন্তু সুমিত তখন ভাবছিল, কি ব্যাপার, আমি তো আরো তৃপ্তি নেওয়ার জন্য ফোন করলাম, কই কিছুই তো হলো না। একবারও তো কান্নাকাটি করলো না অর্পিতা। আমি তো ভাবলাম কান্নাকাটি করবে, কত কিছু করবে, আমি তো সেভাবে তৈরি ছিলাম। টাকা পয়সা সমস্ত কিছুই তো দেবো বলেছি তো। কিন্তু সে উল্টে এত দিমাগ দেখাচ্ছে। ঠিক আছে, দেখাক, দেখবো কতদিনে দিমাগ থাকে। ওই তো রানাঘাটের ওই বাড়ি, আগে তো ভাঙাচোরা বাড়ি ছিল যখন বিয়ে করেছিলাম। আমি তো নিজেই একতলা বাড়িটা তৈরি করে দিয়েছিলাম, তাই এখন ওখানে থাকতে পারছে। কিন্তু এই বুড়োর ইনকাম কি? আমি তো দিতাম মাসে মাসে টাকা, সেই দিয়েই বুড়ো বুড়ি চলতো। নিজের তো কোনো ভাই বোন কিছুই নেই, কে দেখবে এখন? আর নিজের কি কোনো মুরদ আছে কোনো কিছু করার? দেখবো খানে ওই ছেলেকে নিয়ে, ওই বুড়ো বাপ মাকে নিয়ে কিভাবে থাকে অর্পিতা। আমার কাছে ফিরলো বলে, ফিরুক না, তারপরে আমি দেখবো, দূর দূর করে তাড়িয়ে দেবো তখন। একটা সুযোগ দিয়েছিলাম টাকা পয়সা নেওয়ার, সেই সুযোগটাও নিল না। আর কখনো আসিস আমার কাছে, দেখে নেব তোকে। এই কথাগুলো একটু জোরেই বলছিল সুমিত, এবং সেই কথাগুলো রিনা শুনতে পেয়ে গিয়েছিল, তার নতুন স্ত্রী। সে তখন কাছে এসে বলল, কি ব্যাপার সুমিত, তুমি কাকে এত গালাগাল করছো? নিশ্চয়ই তোমার ওই অশিক্ষিত ওয়াইফকে। তখন সুমিত বলে উঠল, একদমই ওয়াইফ বলো না, এখন একমাত্র ওয়াইফ তুমি আমার রিনা। তোমার মতো এত স্মার্ট, এত সুন্দরী আমি আর কোথায় পাবো বলো? এখন আমার পাশে শুধু তোমাকেই মানায় রিনা। ওই গেও ভূত, ওই অশিক্ষিত অর্পিতাকে আমার পাশে একদমই মানায় না। আর এদিকে অর্পিতার বাড়ির পরিস্থিতি সত্যিই খারাপ হয়ে গিয়েছিল। কারণ এটা একদমই ঠিক যে সুমিতি মাসে মাসে টাকা পাঠাতো এই অর্পিতার বাবার বাড়িতে, আর তাই তাদের ঠিক মতো করে চলে যেত। কিন্তু এখন এখন কে টাকা পাঠাবে? তাদেরও তো বয়স হয়েছে, তাদের ইনকামের কোনো রাস্তা নেই। আর সেই কারণেই অর্পিতার মা এখন অর্পিতার সাথে খারাপ ব্যবহার করছে। কারণ অর্পিতার মা এখন অর্পিতাকে সহ্য করতে পারছে না। সে কিন্তু অর্পিতার সৎ মা নয়, নিজের মা। কিন্তু সে এখন রেগে যাচ্ছে আর বলছে, মুখ পুরি, সংসার ভেঙে চলে এসেছিস, ওখানে যা, ওখানেই পড়ে থাক, আমাদের কি হবে রে? আমরা তাই ঠিকমতো চলতে পারি না। জামাই যা টাকা দেয় সেই টাকা দিয়ে আমাদের চলে। আর এখন তুই কি ভেবেছিস তুই এখানে থাকবি আর তোর বুড়ো বাপ কাজ করে তোকে খাওয়াবে? তোর এই সন্তান স্কুলে যাবে, স্কুলে ভর্তি করবি, কি করে করবি বলতে পারিস? খুব কেঁদেছিল সেই কথা শুনে অর্পিতা। তার মায়ের হাত ধরে বলেছিল, মা গো, আমি তো তোমার নিজের পেটের সন্তান। তুমি কি ভাবো
আমি ইচ্ছে করে চলে এসেছি মা, একদমই নয়। তাহলে তো আমি আগেই চলে আসতে পারতাম, পারতাম কি না বলো? কিন্তু আমি যে আর পারছি না মা। ও যে আমাকে ঠকালো, ও যে অন্য কাউকে বিয়ে করে নিল। কিন্তু সেই সময় অর্পিতার মা বলে উঠল, বিয়ে করে নিয়েছে তো কি হয়েছে? তুই যদি ওখানেই পড়ে থাকতিস তাহলে ওর ক্ষমতা ছিল না তোকে বের করার। হ্যাঁ মানছি রেজিস্ট্রি হয়নি, কিন্তু তাই বলে তোর যে কোনো অধিকার নেই তা তো নয়। ওখানকার নিশ্চয়ই সমস্ত মানুষজন জানে তোদের বিয়ে হয়ে গেছে, সমস্ত প্রমাণ আছে। আর সবথেকে বড় প্রমাণ তোদের ছেলে। তুই চাইলে কিন্তু লড়াই করতেই পারতিস, আদালতে যেতেই পারতিস, কিন্তু গেলি না। এই বাপের সংসারে এসে উঠেছিস। শোন, আমি বলে দিচ্ছি অর্পিতা, তোকে কিন্তু আমরা দেখতে পারবো না। তখন অর্পিতা স্তম্ভিত হয়ে গিয়েছিল তার মায়ের কথা শুনে। কিন্তু সেই সময় অর্পিতার বাবা প্রতিবাদ করে উঠেছিল। অর্পিতার মাকে বলেছিল, তুমি কি বলছো অর্পির মা? তুমি এগুলো কেন বলছো? আমার মেয়ে আমার কাছে থাকবে না তো কোথায় যাবে বলতে পারো? ওর যে আর থাকার জায়গা নেই। তুমি ওকে ঠাঁই না দিতে পারো, আমি দেব। এই বাড়ি আমার, আমার নামে লেখা। কিন্তু অর্পিতার মা তখন বলেছিল, সমস্ত কিছু অত সোজা ভাবলে হয় না অর্পির বাবা। কি খেতে দেবে ওই মেয়েকে? ওই যে নাতি এসেছে, ও তো খুব এলাহিভাবে মানুষ। 7-7টা বছর কলকাতায় মানুষ হয়েছে, এলাহিভাবে থেকেছে। ও কি পারবে এইখানে থাকতে? কি করে পারবে? পারবে না। তখন অর্পিতা বলেছিল, মাগো আমাকে কটা দিন থাকতে দাও। আমি একা থাকলে কোথায় চলে যেতাম, কিন্তু আমার এই সন্তানকে নিয়ে তো রাস্তায় রাস্তায় ঘুরতে পারছি না মা। যদি একটুখানি থাকতে দিতে পারো মানবিকতার কারণে, তারপরে হয়তো আমি চলেই যাব মা। নিজের একটু সংস্থান জুটিয়ে আমি চলে যাব, একটু থাকতে দাও। অর্পিতার বাবার চোখে জল চলে এসেছিল। সে বলেছিল, মারে তুই একদমই চিন্তা করিস না মা, তুই এখানেই থাকবি। তুই সারা জীবন থাকলে থাকবি। এটা তোর বাড়ি মা, তোর বাবার বাড়ি, তোরও বাড়ি। তুই তোর মায়ের কথা শুনিস না। অর্পিতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। সে রানাঘাটের স্কুলে পড়াশোনা করেছে, কিন্তু একটা স্কুলের অনুষ্ঠানে সে কলকাতা গিয়েছিল এবং সেখানেই তাকে দেখেছিল এই সুমিত। এবং তখন অর্পিতাকে দেখে সুমিতের ভালো লেগেছিল, আর তারপরে নিজেই বিয়ের প্রস্তাব এনেছিল খোঁজ নিয়ে এই অর্পিতার বাড়িতে। তখন অবশ্য সদ্য হয়েছে অর্পিতার 18 বছর। বাবা মা এরকম সম্বন্ধ ফেরাতে চায়নি। আর সত্যি বলতে সুমিতকে দেখে অর্পিতার খুব ভালো লেগেছিল, কারণ সত্যি বলতে তখন সুমিত কখনো খারাপ ব্যবহার করেনি। তাকে দেখে মনেও হয়নি যে মানুষটি খারাপ বা মানুষটি ভবিষ্যতে এরকম করতে পারে। তাই অর্পিতাও তাকে ভালোবেসে ফেলেছিল। আর শেষমেশ তাদের কিন্তু ভালোবাসা করেই বিয়েটা হয়েছিল। কিন্তু সে কি আর জানতো তার ভবিষ্যৎটায় এই লেখা আছে। আর এই সব কারণেই অর্পিতার বেশি দূর পড়তে পারিনি। এখন এত বছর হয়ে গেছে, সে কি আর নতুন করে পড়াশোনা শুরু করতে পারবে? চাইলেও পারবে না, কারণ এখন ছেলেকে মানুষ করতে হবে। কিন্তু ওই যে বলে না, ভগবান সমস্ত দিক বন্ধ করে না, একটা একদিক খোলাই রাখে। আর খোলা রেখেছিল অর্পিতার জন্য একটা দিক। ছোটবেলা থেকে অর্পিতার হাতের কাজ খুব ভালো। অর্পিতা পড়াশোনায় কিন্তু ভালো ছিল, কারণ উচ্চ মাধ্যমিকে সে খুব ভালো রেজাল্ট করেছিল। কিন্তু তার পাশাপাশি অর্পিতা খুব ভালো হাতের কাজও করতে পারত। কত সুন্দর সুন্দর নকশা করা আসন তৈরি করে নিয়ে যেত সে স্কুলে। স্কুলের ম্যামরা দেখে অবাক হয়ে যেত। তারা বলতেন, আমরা কিন্তু এটা দেখেছি, যারা খুব খুব ভালো পড়াশোনা করে, স্টার মার্কস পায়, র্যাঙ্ক করে, তারা কিন্তু বেশিরভাগই হাতের কাজ করার সময় পায় না। এটাই বাস্তব। আবার অনেকে আলাদা থাকতে পারে, কিন্তু তোকে দেখছি তুই এত ভালো পড়াশোনা করছিস, স্কুলে র্যাঙ্ক করছিস, তা সত্ত্বেও এত ইউনিক ইউনিক হাতের কাজ তুই কি করে করে নিয়ে আসছিস। সেই কর্মশিক্ষার ম্যাম পর্যন্ত প্রশংসা করতে বাধ্য হতো যে তোর মতো এত সুন্দর হাতের কাজ আমরা করতে পারবো না রে। এমনকি সেই বয়সেও সে মাসে একটা হলেও একটা ব্লাউজ তৈরি করত। কিন্তু সেই কাজে সে মনোনিবেশ করতে পারেনি, কারণ তার একমাত্র লক্ষ্য ছিল ভালো পড়াশোনা করা, চাকরি পাওয়া। কারণ বাবা মা গরিব, তাদের দেখতে হবে, কষ্ট করে তাকে পড়াশোনা শেখাচ্ছে। কিন্তু তার যে ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। কিন্তু এখন অর্পিতার মাথায় আসছে সেই কাজ সে আবার শুরু করবে। না, ওর কাজটা করতে অসুবিধা হবে না, কারণ এই 10টা বছরে সে সময় পেলেই হাতের কাজ নিয়ে বসতো। হ্যাঁ, কাজটাকে হয়তো সম্পূর্ণ করতে অনেক অনেক সময় লাগতো, কারণ ছেলের পিছনে টাইম দিতে হতো, ঠিকমতো সময় পেত না তাই। কিন্তু সে কিন্তু একেবারে এই সব কাজ থেকে দূরে চলে যায়নি, তার অভ্যেস আছে। তাই সে আবার শুরু করলো।
সে ভাবলো এখন তো আসন তৈরি করে কোনো লাভ নেই, এখন সে ব্লাউজের কাজ করবে। কিন্তু তাকে নতুন করে একটু শিখতে হবে, কারণ ব্লাউজ বানাতে গেলেও শিখতে হয়। সে প্রথম প্রথম ব্লাউজ বানানো শুরু করলো, লোন নিয়ে একটা মেশিন কিনলো। পাড়ায় অনেকে আসতো ব্লাউজ কাটানোর জন্য। খুব বেশি টাকা না হলেও যা টাকা হতো তাই দিয়ে লোনটা দিত, আর ছেলেকে সে একটা স্কুলে ভর্তিও করলো, মোটামুটি করে চলছিল। এদিকে সে কিন্তু আর সুমিতের খবর কিছুই জানে না, কিন্তু তার স্বপ্ন ছিল বড়। অর্পিতার স্বপ্ন ছিল অনেক বড়। সে ছেলেকে তো মানুষ করবেই, কিন্তু সুমিতকেও দেখিয়ে দিতে হবে সে অযোগ্য নয়, সেও ছেলেকে খুব ভালো করে মানুষ করতে জানে, মানুষ করতে পারে। তাই সে শুধুমাত্র ব্লাউজেই থেমে থাকলো না, এখন সে নিজে সাধারণ শাড়ি কিনে তার উপরে নকশা করা শুরু করলো। রাতের পর রাত জেগে কাজ করা শুরু করলো এবং প্রায় 1.5 মাস লেগে গিয়েছিল একটা শাড়ি বানাতে। হয়তো প্রথম বলে একটু কষ্ট হচ্ছিল, কারণ তার যে অনেক ব্লাউজেরও অর্ডার থাকতো। কিন্তু শেষমেশ শাড়িটা যখন সে তৈরি করলো এবং সেই শাড়ির ফটো যখন সে তার প্রোফাইলে ফেসবুকে ছাড়লো, তখন সবাই প্রশংসা করলো যে এরকম শাড়ি তারা কখনো দেখেনি। কারণ সেই শাড়ির আঁচলে, শাড়ির প্রত্যেকটি অংশে এত সুন্দর করে নকশা আঁকা ছিল, এত সুন্দর করে একটি মেয়ের জীবন কাহিনী রচনা করা ছিল যে যে কেউ দেখলে মোহিত হয়ে যাবে। হ্যাঁ, হয়েছিল তো। কলকাতার একটা বড় ডিজাইনার কোম্পানি তার এই হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। তারপরে ইনবক্সে তার সঙ্গে যোগাযোগ করেছিল, ফোন নাম্বার নিয়েছিল, আর তাকে ফোন করে জানানো হয়েছিল, তুমি কি আমাদের এই কোম্পানিতে কাজ করবে? তুমি কিন্তু ভেবো না এটা কোনো নর্মাল কাজ, এই কাজটাই কিন্তু অনেক পেমেন্ট পাবে তুমি, কারণ আমাদের এই শাড়ি বিদেশে যায়। তুমি যদি ভালোভাবে কাজ করতে পারো তুমি কিন্তু অনেক টাকা পেমেন্ট পাবে, মাস গেলে তুমি 20 থেকে 25,000 টাকা পাবে। এই কথা শুনে কিন্তু আকাশ থেকে পড়েছিল অর্পিতা। সে ভেবেছিল সে কি স্বপ্ন দেখছে, কারণ সে এইসব করে এখন মোটামুটি ওই 9 থেকে 10,000 টাকা পায়, তাও কত কত খাটতে হয়, রাত জাগতে হয়। আর সে একটা চাকরির মতো পেয়ে গেল, মাস গেলে এত টাকা। সে তখন ভাবছে এটা কি ভুয়ো। তখন সে সেই কলকাতায় যায়, নিজেই যায় সাহস নিয়ে, কিন্তু দেখে এটা ভুয়ো নয়, এটা একেবারে সত্যি। সে তার বাবাকে জানায়, আর এর মধ্যে তার মাও সাধারণ হয়ে গেছে। হয়তো তার মায়ের দোষ ছিল না, সে মেয়ের এই পরিণতি মেনে নিতে পারেনি, তাই তার রাগটা বেরিয়ে গিয়েছিল। সে বলেছে, যা তুই কাজটা কর, তোর ছেলেকে আমরা দেখব, তোর বাবা ছেলেকে স্কুলে দিয়ে আসবে, স্কুল থেকে নিয়ে আসবে। অর্পিতা লড়াইয়ে নেমে গিয়েছিল, আর এই লড়াই যে এত সুন্দর হবে সে ভাবতেই পারেনি। কারণ সেখানে যখন সে কাজ শুরু করেছিল, তার হাতের কাজ দেখে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল, সবাই অবাক হয়ে গিয়েছিল। এত ইউনিক ইউনিক পরিকল্পনা কি করে মাথায় আসতে পারে একজন ব্যক্তির। অর্পিতার প্ল্যান নিয়ে যে শাড়িগুলো তৈরি হচ্ছে, সে নিজে তৈরি করছে, সেগুলো অনেক অনেক চড়া দামে বিক্রি হচ্ছে বিদেশে। দেখতে দেখতে তার মাইনে 30 থেকে 35,000 টাকা হয়ে গেল। তারা বলেছে, যদি আমাদের বিজনেস আরো গ্রো করে তাহলে তোমার মাইনে আরো বাড়িয়ে দেব। দেখতে দেখতে আরো একটা বছর কেটে গেল। এখন মাইনে অনেক বেড়ে গেছে অর্পিতার, কিন্তু অর্পিতার এই কাজের সূত্রে অনেকের সাথেই আলাপ হয়েছে কলকাতায়। তারা বলেছে, অর্পিতা তুমি এখন অন্যের কাজ করো না, তোমার এত যোগ্যতা, তুমি এত কিছু জানো, তুমি নিজের সব গড়ে তোলো, তোমার কি সে পুঁজি আছে? অর্পিতা বলেছিল, হ্যাঁ, কিছু পুঁজি আমি গুছিয়েছি, কারণ এই একটা বছরে আমি ভালো টাকা ইনকাম করেছি। যদি আমার পাশে কেউ দাঁড়ায় তাহলে আমি পারবো। তাদের মধ্যে একজন, যারা তাদের এই কোম্পানি থেকে অনেক শাড়ি নিত, সে পাশে দাঁড়িয়েছে অর্পিতার। আর অর্পিতা তার ভরসায় নিজের একটা ছোট্ট কোম্পানি গড়ে তুলেছে, বলা যায় ছোট দোকান। সেই দোকানের নাম অর্পিতা বুটিক্স। অর্পিতা ভাবতে পারেনি মাত্র 3 মাসের মধ্যেই এইভাবে নাম করবে তার বুটিক্স। অবশ্য তার প্রতি তার সেই আগের কোম্পানি রেগে নেই, কারণ তারা নিজেই জানতো এই অর্পিতা এখানে থেমে থাকবে না, একদিন না একদিন সে এখান থেকে চলে যাবে আর নিজের পরিচয় তৈরি করবেই করবে। আর সত্যি নিজের পরিচয় তৈরি করতে পেরেছে অর্পিতা। এখন তার বুটিক্স পৃথিবী বিখ্যাত। হ্যাঁ, কারণ বিদেশ থেকেও তার কাছে অর্ডার আসে। এখন কিন্তু আর ছোট দোকান নেই অর্পিতার, এখন সেই দোকান হয়ে গেছে দোতলা একটা বিল্ডিং। সেখানে প্রত্যেকটা ঘরে তার শাড়ি ঝুলছে। শুধুমাত্র শাড়ি নয়, সে অনেক কিছুই তৈরি করছে এবং সেখানে 10 থেকে 12 জন কর্মী কাজ করে।
আরও 5টা বছর কেটে গেছে। অর্পিতার ছেলে এখন ক্লাস 7-এ পড়ে। সে খুব ভালো পড়াশোনা করছে। এখন কিন্তু সে রানাঘাটে নেই, কারণ কলকাতায় সে নিজের ফ্ল্যাট কিনেছে। ছেলে কলকাতার বড় স্কুলে পড়ছে। বাবা অবশ্য তার বেঁচে নেই, কারণ মাঝখানে 2 বছর আগে তার বাবা মারা গিয়েছিল বয়সজনিত কারণে, কিন্তু মা এখনো বেঁচে আছে। আর শুধুমাত্র এখন কিন্তু অর্পিতার সেই দোতলা বিল্ডিংটা নেই, এখন কলকাতায় তার বিরাট বড় কোম্পানি হয়েছে। দিল্লিতেও তার কোম্পানি চলছে। এখন সামলিয়ে পারছে না অর্পিতা, তার লোক রাখতে হয়েছে। তার এখন ম্যানেজার আছে, সেই সমস্ত কিছু দেখভাল করে। এখন তার শাড়ির অ্যাড টিভিতে দেখানো হয়। কি ভাবছেন সুমিতের কি হলো? সুমিতের যা হওয়ার তাই হলো। ওই যে বলে না, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবেই। আর যদি ঈশ্বর থেকে থাকে সে সেই ফলটা পাবেই পাবে। আর পেয়েছিল তো সুমিত। এই চোখের জল, অর্পিতার সত্যিকারের চোখের জল কি ফেলনা যাবে? যখন সে অর্পিতাকে ছেড়ে দিয়েছিল, রিনাকে বিয়ে করেছিল, তারপরে কয়েক মাস ভালোই চলছিল। প্রথম প্রথম তো সুমিতি ভালোবেসে রান্না করতো রিনার জন্য, কারণ রিনা কোনোদিনও রান্নার ধারে কাছেই যায়নি। সুমিত তো খুব আদর যত্নে বউকে খাইয়েছে প্রথম প্রথম, কিন্তু তারপরে যখন সে ক্লান্ত হয়ে গেছে, একবার হঠাৎ করে বলে বসেছে তার স্ত্রীকে যে আজকে তুমি রান্না করো না রিনা, কোনোদিনও তো খাইনি তোমার হাতের। সেই দিনে রিনা তার উপরে চেঁচিয়ে উঠেছিল, তোমার সাহস কি করে হয় আমার মতো মেয়েকে রান্না করতে বলতে? তুমি রান্না করে খাওয়াবে, আর না পারলে কাজের লোক রাখবে, আমি বাড়ির একটা কাজও করতে পারবো না। এইভাবে দেখতে দেখতে তাদের মধ্যে একটা ঝগড়া অশান্তি শুরু হয়ে গিয়েছিল। কারণ সুমিত অসুস্থ হলেও রিনা তাকে দেখতো না, সবসময় পার্টিতে চলে যেত। আর দামি দামি জিনিস তাকে কিনে দিতে হতো, প্রচুর প্রচুর টাকা নিজের হাতে সে ওড়াতো। আর তখন এই অর্পিতার কথা মনে পড়তো সুমিতের। কিন্তু অর্পিতার কাছে ফিরে যাওয়ার কোনো রাস্তা ছিল না তার, কারণ সে যা অন্যায় করেছে অর্পিতার সঙ্গে, সেখানে তার সামনে সে দাঁড়াবে কি করে? বেশি দিন না, মাত্র 1 বছরের মধ্যেই তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। রিনা চলে গিয়েছিল আরো বড়লোক একজনকে দেখে। আর তারপর সুমিত নিজের মতোই ছিল, খাচ্ছিল দাচ্ছিল, ড্রিঙ্ক করে বাড়ি ফিরছিল। এদিকেও 1 বছরের মধ্যে প্রচুর দেনায় পড়ে গিয়েছিল, কারণ তার স্ত্রীকে বিরাট বিরাট জায়গায় ঘুরতে নিয়ে যেতে হয়েছিল। এলাহিভাবে রাখতে রাখতে তার সমস্ত কিছুই শেষ হয়ে যাচ্ছিল, সমস্ত সঞ্চয় শেষ হয়ে যাচ্ছিল। আর তারপরে যে মাইনে সে পেত, সেই মাইনে সমস্ত কিছু তার স্ত্রীকে দিয়ে দিতে হতো। আর তারপরে যখন রিনা চলে গিয়েছিল, তখন তার কাছে আর কিছুই ছিল না, কারণ রিনা যাওয়ার আগে অনেক টাকা লোন নিয়ে সে চলে গিয়েছিল। কারণ ডিভোর্সের মাত্র কিছুদিন আগেই রিনা একটা গাড়ি কিনেছিল অনেক টাকা লোন নিয়ে। যেহেতু তাদের রেজিস্ট্রি করে ম্যারেজ ছিল, তাই রিনা সুমিতের নামে মিথ্যে কথা বলেছিল এবং খোরপোশ নিয়েছিল। একেবারে শেষ হয়ে গেছে সুমিত। শেষমেশ সে যন্ত্রণা সহ্য করতে না পেরে চাকরিটাও ছেড়ে দিয়েছে। এখন সে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়, কারণ এতটা দেনায় সে চলে গেছে যে লোন শোধ করতে গিয়ে তার ফ্ল্যাটটাও বিক্রি করে দিতে হয়েছে। আর এই 5, 6, 7 বছরের মধ্যে সমস্ত কিছু হয়ে গেছে, একেবারে ধ্বংস হয়ে গেছে সুমিত। আর তারপরে সে হঠাৎ করে জানতে পারে যে তার স্ত্রী, তার আগের স্ত্রী কোথায় এসে দাঁড়িয়েছে। কারণ সে তো নিউজ দেখতে পায়, রাস্তাঘাটে ঘুরে বেড়ালেও চায়ের দোকানে নিউজ দেখা যায়, সেখানে সে দেখেছে। আর তাই সে খোঁজ নিয়ে তার স্ত্রীর কাছে আজকে এসেছে একটা কাজ চাওয়ার জন্য, যদি তার কোনো শপে একজন কর্মী হিসাবে নেয়। কারণ সে জানে তাকে আর অর্পিতা কোনোভাবেই মেনে নেবে না। সে গেছিল অর্পিতার কাছে, কিন্তু অর্পিতার কাছে পৌঁছাতে গেলেও তাকে অনেকের পারমিশন নিতে হয়েছে। তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাকে ফোন করেছে, আর তারপর জানতে পেরেছে তার প্রাক্তন স্বামী তার সঙ্গে দেখা করতে এসেছে। সে না করেনি, দেখা করতে চেয়েছিল, কারণ অনেক কিছুই তাকে বলার আছে। তারপর গিয়েছিল নিজের শপে, সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিল সে সুমিতকে। কারণ অর্পিতা তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে বলে দিয়েছিল ওকে যেন বসতে দেওয়া না হয়, তাই সুমিত সেখানে বসেনি, দাঁড়িয়েছিল। যখন অর্পিতা গেল, দৌড়ে গেছিল সুমিত তার কাছে, তার পায়ে পড়ে গেছিল। এটা অবশ্য আশা করেনি অর্পিতা যে তার প্রাক্তন স্বামী তার পায়ে পড়ে যাবে। সে তখন দূরে সরে গিয়েছিল আর বলেছিল, এরকম নাটক আমার সামনে করো না, উঠে দাঁড়াও, কি বলতে এসেছো বলো। তখন সুমিত বলল, আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে অর্পিতা, তুমি চলে যাওয়ার 1 বছরের মধ্যেই রিনা সমস্ত কিছু শেষ করে চলে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি বলছি না তুমি আমাকে মেনে নাও, কিন্তু একটা কাজ আমাকে দাও। আমি যে আর পারছি না, আমার চোখের সামনে তোমাকে দেখলে এবং আমার ছেলেকে দেখলে আমি আগের থেকে অনেকটাই ভালো হয়ে যাব। আমি অসুস্থ হয়ে যাচ্ছি, মানসিকভাবে শারীরিকভাবে।
কিন্তু সেই সময় অর্পিতা বলেছিল এত দয়ালু আমি হতে পারবো না, তোমার প্রতি তো হতেই পারবো না, আমি অন্যদের প্রতি হব কিন্তু তোমার প্রতি নয়। যদি আমি দয়ালু হই তাহলে ভগবান আমাকে ক্ষমা করবে না, এখান থেকে চলে যাও। আর হ্যাঁ, কি ভেবেছিলে তোমাকে ছাড়া আমি অসহায় হয়ে পড়বো, তোমাকে ছাড়া ছেলেকে মানুষ করতে পারবো না? নিশ্চয়ই এগুলো ভেবেছিলে। কি এখন কি মনে হচ্ছে পেরেছি তো ছেলেকে মানুষ করতে? ছেলে অবশ্য এখানে নেই, সে তার নিজের ফ্ল্যাটে আছে। তাকে আমি নিয়ে আসিনি কারণ সে জানে তার বাবা মৃত। হ্যাঁ, মৃত। কারণ আমি তোমার কোনো ছায়া আমার ছেলের কাছে ফেলতে চাই না, বুঝতে পেরেছো? বেরিয়ে যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। তারপরে সুমিত সেখান থেকে বেরিয়ে চলে গিয়েছিল, আর অর্পিতা সেদিকে তাকিয়ে একটা স্বস্তির শ্বাস ফেলেছিল। সে যোগ্য জবাব দিতে পেরেছে। বন্ধুরা, আজকের এই গল্পটা কেমন লাগলো? অর্পিতার কি উচিত ছিল সুমিতকে একটা কাজ দেওয়া, নাকি সে এইভাবে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়ে একদম ঠিক করেছে? অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।